হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। যারা আমার এই ছোট চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলেন। গল্পের 11তম পর্বতে আমরা দেখতে পাই চাইল্ডুয়েন জাইকে কিস করতে চেয়েও সে কিস করতে পারে না, অনেক বেশি সে ইমোশনাল হয়ে যায়। সেই সময় তার মোবাইলে কল আসলে বাইরে এসে ফোনটি রিসিভ করে। ডিটেকটিভ কিম তাকে বলে প্লিজ কালকে তুই অফিসে আসিস না। তখন সে বলে কেন? ডিটেকটিভ কিম বলে রিপোর্টার পার্কি অনেক বড় ঝামেলা করে ফেলেছে। সে বলে দিয়েছে তুই ইউন হিজার সন্তান, আর 12 বছর আগে কি ঘটেছিল সেটাও সে বলে দিয়েছে। সবকিছু এখন এলোমেলো হয়ে গিয়েছে। যেটি শোনার পর সে অনেক বেশি অবাক হয়ে যায়। তখন আমরা অতীতে দেখতে পাই সে ভয় কাঁপতে থাকে। সে সময় জাইর ম্যানেজার মোবাইলে একটা লিঙ্ক পাঠায় যেখানে আজকের আর্টিকেলটি ছিল। সেখানে সে বলে তুমি কি সেই ডিটেকটিভের সাথে আছো? ইউন হিজা ও ডিটেকটিভের সব ঘটনা ব্রডকাস্টিং হয়ে গিয়েছে। জাইর আর্টিকেলটি দেখে সে অতীতে দেখতে পায় সে কান্না করতেছে আর তার দিকে তাকিয়ে হাসতেছে ইউন হিজা। যাই কোনো কিছু বলার আগে চাইল্ডজন বলে একটা এমার্জেন্সি কাজ আজ চলে এসেছে, তাই এখনই যেতে হবে। তারপর তাকে তার বাসার সামনে নামিয়ে দিতে আসে। সেই সময় বাসার আশেপাশে সে চেক করতে চাইলে যাই বলে আমাকে নিয়ে তোমার টেনশন করতে হবে না, এখন থেকে বডিগার্ড আমি রেখে দিব, এখন থেকে আমি কোনো ভয় পাবো না, আর কোনো ভয়ঙ্কর জায়গাতেও যাব না, তাই তুমি টেনশন করো না। এই কথা বলে সে চলে যায়। চাইল্ডজন তার দিকে তাকিয়ে থাকে ও তার মায়ের কথা মনে পড়ে। তাকে বলেছিল সবকিছু ঠিক হয়ে যাবে তোমার জন্য ও তার জন্যও। তারপর সেও চলে যায়। এ পাশে যাই সে তার মা বাবা ছবি দেখে তার মন পুরো খারাপ হয়ে যায়। অপরদিকে চাইল্ডজন অনেক স্পিডে গাড়ি চালিয়ে যাচ্ছিল। সেই সময় তার জাইর অতীত ও বর্তমানের কথাগুলো সব থেকে বেশি মনে পড়ে, যেখানে সে বলেছিল যখনই তোমার কিছু হয়ে যাবে তাহলে আমার কাছে চলে আসবে, যেখানে কিছুই হয়ে যাক না কেন। তোমার সাথে যদি খারাপ কোনো কিছু হয়েও থাকে তারপর আমি তোমাকে ভালোবেসে যাব। এ পাশে যাই ইউন হিজার জেল থেকে পাঠানো লেটারটি সে পড়তে থাকে, যেখানে সে বলে যাই তুমি ঠিক আছো তো? তোমার মা বাবা মরার আগ পর্যন্ত শুধু তোমার নাম নিচ্ছিল। সেই দিন আমি দেখেছিলাম তোমাকে তোমার ফ্যামিলি কতটা ভালোবাসে। তোমার পুরো পরিবারকে ধ্বংস করে দিয়েছি আমি। আমাকে তুমি ছোট করে দেখে সুন্দরভাবে জীবনযাপন করো। তারপর সে বক্সে থাকা জুতোর দিকে তাকিয়ে চাইল্ডজনের কথা মনে পড়ে। তাকে বলেছিল আই এম সরি তোমাকে ভালোবাসার জন্য, যখনই তোমার দরকার মনে হবে তখনই আমাকে তোমার ইচ্ছা মতো ইউজ করতে পারবে। তারপর সে রুমের বাইরে আসলে কলিং বেজে ওঠার শব্দ শুনতে পায়। তারপর দেখতে পায় চাইল্ডজন তার বাসার সামনে দাঁড়িয়ে আছে। দরজা খুলে দিলে সে তার কাছে আসে। তুমি আমাকে বলেছিলে যখন আমি ক্লান্ত হয়ে যাব তখন যেন আমি তোমার কাছে চলে আসি। আমি এখন কোনো কিছুই পারতেছি না। তোমাকে দেখে আমার অনেক কষ্ট হয়। তোমাকে ছাড়া দূরে থাকলে আমি পুরো পাগল হয়ে যাই। আমি কোনো কিছুই বুঝতে পারতেছি না। আমার শুধু কষ্ট দিন দিন বেড়ে যাচ্ছে। আই লাইক ইউ সো মাচ। তারা দুজনই অনেক বেশি ইমোশনাল হয়ে যায়। আমি নিজেকে কোনোভাবেই থামাতে পারতেছি না। সেই সময় যাই তাকে কিস করে আর কান্না করতে থাকে, আরো বলে আই লাইক ইউ টু। আমি জানি আমিও তোমার জন্য পুরো পাগল ছোটবেলা থেকেই। আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি। তারপর আবারও দুইজন কিস করতে থাকে। অসাধারণ একটা রোমাঞ্চকর মুহূর্ত আমরা সেখানে দেখতে পাই। তারপরে সিনেমা দেখতে পাই তারা একটা বেডে শুয়ে আছে। সেখানে যাই বলে আজকের পর থেকে আমার সাথে থাকার পর যদি তোমার কখনো গিল্টি ফিল মনে হয় তাহলে অবশ্যই ক্ষমা চেয়ে নিবে। আর আমি সেই সময় বলবো সবকিছু ঠিক আছে, ভয় পাওয়ার এখন থেকে কোনো প্রয়োজন নেই। অ্যান্ড আই লাইক ইউ টু, এটা আমি বারবার তোমাকেই বলবো। তারপর তারা দুইজন একে অপরের দিকে শুধু তাকিয়ে থাকে। অসাধারণ একটা মুহূর্ত আমরা এখানে দেখতে পাই। তারপর তারা দুজন একসাথে ঘুমিয়ে পড়ে। অপোজিট সাইডে আমরা দেখতে পাই রিপোর্টার পার্কির বাসায় সবকিছু এলোমেলো হয়ে আছে। চারিদিকে শুধু ব্লাড দিয়ে ভর্তি। তারপর আমরা দেখতে পাই ইউনহু অনেক ভয় নিয়ে সে পাগলের মতো হাঁটতে হাঁটতে তার মায়ের রেস্টুরেন্টের দিকে যাচ্ছে। তারপর সে আবারও জোরে জোরে দরজাতে ধাক্কাতে থাকে, চিৎকার দিয়ে বলতে থাকে ভিতরে কেউ থাকলে তাড়াতাড়ি এই দরজাটি খোলো, এখনই খুলে দাও। কাউকে না দেখতে পেয়ে যখন সে দরজাটি ভাঙতে যাবে তখনই তার মা তাকে ডাক দেয়। আর তারপর তার মা দৌড়ে তার কাছে যায় আর বলে তুমি এতদিন কোথায় ছিলে? ইউনহু অনেক রেগে তার মাকে বলে আপনি এই কথা বলতেছেন? এত রাত পর্যন্ত কেন আপনাকে কাজ করতে হবে? সবাই চলে গিয়েছে এখান থেকে। আর কত টাকা ইনকাম করতে চান আপনি? আপনার কি জীবনে কোনো ভয় লাগে না? তার মা বলে তুমি কি আমার উপর নজর রাখতেছো? তুমি কেন পালিয়ে বেড়াচ্ছ? তোমার ভাইয়ের সাথে যে কাজটি তুমি করেছো সেটা কি ঠিক কাজ করেছো? তখন সে বলে সে এখনো বেঁচে আছে। তার মা তার কাছে রিকোয়েস্ট করে স্যালেন্ডার করে দেওয়ার জন্য। সব সত্যি কথা বলে দাও এবং তুমি তোমার শাস্তি ভোগ করো। ইয়নহো তোমার মা তোমার জন্য আরো ওয়েট করবে। আমি এইবার তোমাকে ছাড়া কোথাও যাচ্ছি না। ইয়নহো রেগে তার মাকে বলে আপনি পুলিশ অফিসারদেরকে বলে দিবেন আমি এখানে এসেছিলাম, ঠিক আছে? তাহলে সব পুলিশ অফিসাররা আপনার রেস্টুরেন্টের আশেপাশে থাকবে, না হলে আপনি কিছুদিন দোকান বন্ধ করে রাখেন।
তার মা তাকে বলে কি হয়েছে আমাকে এখনই বলো, তুমি আসলে কি করতে চাচ্ছ। তারপর অফিসার গো আসলে তাকে দেখে সে দৌড় দিয়ে পালিয়ে যায়। সেই সময় অফিসার গো তাকে বলে তুমি ঠিক আছো তো, সে তো তোমার বড় ছেলে ইউনহো ছিল না, সে তোমার সাথে কোনো কিছু করেনি তো। আবার চাইহি তার সন্তানের জন্য সে কান্না করতে থাকে শুধু, আর বলে কোনো কিছু করেনি সে আমাকে, আর ইউনহো আমাকে নিয়ে অনেক বেশি টেনশন করতেছে। অপরদিকে আমরা দেখতে পাই ইউন হিজাকে জেলখানা থেকে বাইরে নিয়ে যাওয়া হচ্ছে, তারপর তাকে পুলিশের গাড়িতে তোলা হয়। এপাশে পুলিশ স্টেশনের ভিতর রিপোর্টাররা এসে সবার কাছে জিজ্ঞেস করতে থাকে ক্রিমিনালকে ধরার সময় ডিটেকটিভ চাই সে কাউকে ইচ্ছে মতো মারত না তো, সে তো আসলে একজন সাইকোপ্যাথের সন্তান, সে যে কোনো কিছু করতে পারে। তার কথা শুনে ইউন হিজা ও ডিটেকটিভ কিম তারা অনেক বেশি রেগে যায়। সেই সময় চলে আসে চাইডোজেন, তাকে দেখে সে পুরো চুপচাপ হয়ে যায়। ডিটেকটিভ কিম তাকে বলে আমি বলেছি না আজকে অফিসে না আসার জন্য, একটু ব্রেক নিতে। তখন সে বলে আমি ঠিক আছি। চাইডোজেন ইউন হিজাকে বলে তুমি সবকিছু খুব সুন্দরভাবে সামলে নিয়েছো, তোমাকে অসংখ্য ধন্যবাদ। তারপর সে তার ডেস্কে বসলে তখন রিপোর্টার এসে তাকে বলে আপনি কি রিপোর্টার পার্কির ব্রডকাস্টিং দেখেছেন, আপনার উচিত তার উপর কেস করা। তখন সে বলে জবাব দেয়া কি এত বেশি জরুরি হয়ে গিয়েছে। সে সময় চলে আসে রিপোর্টার হানজি আর বলে সেই রাতে কিছু তো একটা ঘটনা ঘটেছে যে জন্য তোমরা এখনো এত বেশি ক্লোজ। এই কথাটি পার্কি সে সত্য বলেছে, সেই রাতে আসলে কি ঘটনা ঘটেছে আমাকে কি বলবেন। আপনার সাথে আমার লাস্ট 3 বছর আগে দেখা হয়েছিল পুলিশ একাডেমিতে, এখন আমরা একসাথে কাজ করতে পারি। চারজন তখন বলে আপনারা সব রিপোর্টার কি এত বেশি খালি যে এখানে চলে এসেছেন, আপনাদের এত আমার স্টেটমেন্ট কবে থেকে জরুরি মনে হলো, আপনারা তো ওইটাই লেখেন যেটা আপনাদের মন চায়। তারপর পুলিশ স্টেশন থেকে সবাইকে বের করে দেয়। অপরদিকে যাই তার এসব নিউজের কারণে সব প্রজেক্ট গুলো চলে যায়, সেই জন্য সে সাইড অ্যাক্টর হয়ে মুভিতে কাজ করার জন্য আবারও অডিশন দিতে যায়। সেখানে ডাইরেক্টর তাকে অ্যাক্টিং করতে বলে সে তখন অ্যাক্টিং করে দেখায়। ডাইরেক্টর তার স্ক্যান্ডাল নিয়ে কথা বললে সে তখন বলে এটা কোনো স্ক্যান্ডাল না। তারপর সে হাসি মুখে ওখান থেকে বের হয়ে চলে আসে। তারপর সে তার ম্যানেজারকে বলে আমি আর চাইডোজেন কাউকে কোনো মিথ্যা কথা বলতে পারবো না, একটা কথা বলি এমনি আমাদের দুজনের ছবি সারা ইন্টারনেট জুড়ে ছড়িয়ে পড়েছে। সেই সময় ম্যানেজার তাকে জিজ্ঞেস করে তুমি আবার তার সাথে রিলেশনে জড়িয়ে পড়নি তো। তখন সে বলে আমরা কোনো রিলেশনে জড়িয়ে পড়িনি। ম্যানেজার তখন বলে ইন্টারনেটে সবাই তোমাদেরকে নতুন নতুন নাম দিচ্ছে কাপলদের। এটা শুনে সে মুচকি হাসি দিতে থাকে ও খুশি হতে থাকে। ম্যানেজার তাকে জিজ্ঞেস করে তোমাকে এত পজিটিভ দেখাচ্ছে কেন। তারপর সে কোনো কিছু না বলে ওখান থেকে চলে যায়। ম্যানেজার তার দিকে বড় চোখে তাকিয়ে থাকে, সে তাকে সন্দেহ করতেছে। এপাশে চাইডোজেনকে এখন পর্যন্ত যতগুলো সে ইনভেস্টিগেশন করেছে সেগুলো তাকে দেখাচ্ছে। ইউনুর সাথে যতগুলো কেস রিলেটেড আছে সবগুলো তাকে দেখায় ইউনজি, আর বলে সব ভিকটিমদেরকে একটি মাত্র প্যাটার্নে একটি হাতুড়ি দিয়ে মারা হয়েছে, সেখানে আমরা অন্য কারো ফিঙ্গারপ্রিন্ট পাইনি। ইউনহু লি সিয়ং তাদের দুইজনের মার্ডার করার প্যাটার্ন সম্পূর্ণ আলাদা। আশেপাশের লোকদের কাছে আমরা জিজ্ঞেস করেছিলাম, তাদের কাছে থেকে কোন তথ্য আমরা পাইনি। এই দুই ব্যক্তি কোনোভাবেই তো বন্ধু হতে পারে না। তখন তার বড় ভাইয়ের কথা মনে পড়ে, তাকে বলেছিল তুই ওই গান কোথায় পেয়েছিলি। তখন সে কোনো উত্তর দিতে পারেনি। চাইডোজেন ইএনজিকে বলে যেগুলো সাইকোলজিক্যাল প্রবলেম 20 থেকে 30 বছরের মধ্যে যেসব আসামি জেলের ভিতর গিয়েছিল বিভিন্ন প্রবলেমের কারণে আর কারা বের হয়ে এসেছে তাদের লিস্ট তুমি করে ফেলো। সেই সময় ডিটেকটিভ কিম এসে বলে চিফ গো ও প্রসিকিউটর অফিসে গিয়েছে, সিক্রেটলি সবকিছু ইনভেস্টিগেশন হচ্ছে 12 বছর আগে যা ঘটনা ঘটেছে তার জন্য। অপরদিকে আমরা দেখতে পাই প্রসিকিউটর গিলমন অন অফিসে কাজ করতে থাকলে অন্য অফিসার এসে তাকে বলে আপনাকে ইউন হিজার ইন্টারভিউ নিতে হবে। তারপর সে বের হয়ে পড়ে। সেই সময় আমরা দেখতে পাই ইউন হিজা ইনভেস্টিগেশন রুমে একা বসে আছে। গিলমন অন তাকে দেখতে পেয়ে সে রাগান্বিত ভাবে তাকিয়ে থাকে, দেখতে থাকে। তারপর সে তার সামনে গিয়ে বসে আর বলে রিপোর্টার পার্কি কে আপনি সেক্সুয়াল অ্যাসল্ট করায় কেসে আপনাকে নিয়ে আসা হয়েছে। ইউন হিজা তার আইডি কার্ডের নাম দেখতে পেয়ে বলে তোমার নামটি অপরিচিত না, হতে পারে আমরা কখনো একসাথে দুজন দেখা করেছিলাম। গিলমন অন বলে তুমি জেলখানার ভিতর পার্কিকে মেরে তাকে হুমকি দিয়েছিলেন। ইউন হিজা সেই সময় বলে আমার মনে পড়েছে তুমি তোমার ছোট বোনের সাথে কোর্টে ছিলে তাই না, তুমি তো জাইর বড় ভাই তাই না। তার কথা শুনে সে চুপচাপ হয়ে যায়। সেই সময় ইউন হিজা বলে জি হেই অন সে তো তোমার আসল মা না, তোমাকে সে অ্যাডপ্ট করেছিল, তুমি তো অনেক একটা ভালো সন্তান, তোমার সৎ মা ও আসল মা তারা দুজনই অনেক বেশি খুশি তোমাকে নিয়ে। গিলমন অন রেগে তখন বলে তুমি কি পার্কিকে মারার চেষ্টা করেছো আমাকে বলো। ইউন হিজা আবার তাকে বলে তোমার তো ভাগ্য অনেক বেশি ভালো, সেদিন রাতে তুমি তো অনেক লেটে এসেছিলে তাই না। তখন সে রেগে বলে আসলে তুই কি চাস আমাকে বল। তখন সে বলে তোর মা বাবা একটা দুর্ঘটনায় মারা গিয়েছে আর দ্বিতীয় মা বাবা আমার জন্য মারা গিয়েছে, সেই নিউজ দেখে তোর জন্য আমার অনেক খারাপ লাগতেছিল, সত্যি আমার অনেক ভুল হয়ে গিয়েছে। তার কথাগুলো শুনে সে রেগে গিলমন অন বলে তুই তো তোর সন্তানকেও মারতে গিয়ে ধরা পড়েছিস, এটা তো আগের ঘটনার থেকেও অনেক বেশি তোর জীবনে একটা ভুল, সেই ঘটনা তাহলে সত্যি তোর মতো তোর ছোট সন্তান কখনোই হয়নি, তোকে আজ পর্যন্ত কেউ মারতে পারেনি কিন্তু তোর সন্তান তোকে
তোকে বোকা বানিয়ে এই জায়গায় পাঠিয়ে দিয়েছে, তোর জন্য তো আমার সব থেকে বেশি খারাপ লাগতেছে। তার কথাগুলো শুনে সে হাসতে থাকে। ইয়ন হিজা আরো তাকে বলে, তুই যেখানেই গিয়েছিস সেখানেই সবার মৃত্যু হয়ে গিয়েছে, আবারও তৃতীয়বারের মতো ঘটনা ঘটতে যাবে। এবার তুই কাকে হারিয়ে ফেলবি? তোর কোনো ভয় লাগে না? তুই কি তোর বোনকে ভালোবাসিস না? আমার সন্তানের পিছনে কেন তুই যেতে দিয়েছিস? তোর কাছে কি মনে হয় সত্যি চাইল্ডজন আমাকে ঘৃণা করে? সেটা কখনোই না, বলে সে হাসতে থাকে। সে আমার সন্তান, তার থেকেও সে আমাকে বেশি ভালোবাসে। এই কথাগুলো শুনে সে পুরো শক খেয়ে যায়। ইয়ন হিজা বলে, আমার ছেলে তোর বোনের সাথে কি কি করবে তুই জানিস? কখনোই জানিস না। আবারও তো তোর বোন একই ভাবে মারা যাবে। এ কথা শুনে সে পুরোই রেগে যায় আর তার গলা চেপে ধরে আর বলে, আমার বোনের গায়ে হাত লাগালে তোকে আমি পুরো মেরে ফেলবো। সে পুরো পাগল হয়ে যায় তাকে মারার জন্য। সেই সময় অন্য অফিসার এসে তাকে আটকায়। সে আরো থ্রেট দিয়ে বলে, তোর সন্তানকেও আমি মেরে ফেলবো। বাকি পুলিশ অফিসাররা তাকে এসে ধরে ফেলে। ইয়ন হিজা যাওয়ার আগে তাকে বলে, আমি মনে করি তোকে এখন তোর বোনের সাথে থাকা উচিত ছিল। সেই সময় অন্য অফিসার এসে তাকে জানায় রিপোর্টার পার্কি গতকাল রাতে সে মার্ডার হয়েছে। এটাই সব জায়গায় নিউজ চলতেছে এখন। আর এই কথা শুনে ইয়ন হিজা হাসতে থাকে। গিলমন ওন সে পুরো আশ্চর্য হয়ে যায়। ইয়ন হিজাকে বাকি পুলিশ অফিসাররা নিয়ে যায়। অসাধারণ একটা ভাইব সেখানে আমরা দেখতে পাই। তারপর সে হাসতে হাসতে চলে যায়। অপরদিকে চাইডোজেন চিফ গোয়ের কাছে আসে, তার কাছে ক্ষমা চায়, তার জন্যই এখানে আসতে হয়েছে তাকে। সেই সময় গাড়িতে করে রাস্তা দিয়ে যাচ্ছিল ইয়ন হিজা, তাকে দেখে সে তাকিয়ে থাকে। সে সময় দেখতে পায় চাইডোজেন চিফ গোয়ের সামনে হাসতে থাকে, যেটি দেখে সে অনেক বেশি রাগান্বিত হয়ে যায়। সেই সময় তার সন্তানের কথা মনে পড়ে, যেখানে তাকে বলেছিল, আপনি অনেক খারাপ একজন বাবা, আপনি কখনোই আমার বাবা হতে পারেন না। এসব কথা ভেবে তার মাথা পুরো গরম হয়ে যায় আর তাদের দিকে সে অনেক রাগান্বিত ভাবে তাকিয়ে থাকে। তারপর গাড়ি ছেড়ে দিলে সে জেলখানার উদ্দেশ্যে যেতে থাকে। চাইল্ডজেনের মোবাইলে সে সময় কল আসে। ডিটেকটিভ কিম বলে, রিপোর্টার পার্কি মার্ডার হয়েছে কালকে রাতে তার নিজের বাসায়, যেটি শুনে সে পুরো অবাক হয়ে যায়। তারপর আমরা দেখতে পাই ক্রাইম সিনে চলে এসেছে চাইল্ডজেন। পুরো রুম রক্তাক্ত অবস্থায় থাকে। সে সময় ইয়ন হিজা ডিটেকটিভ কিমকে বলে, এখানে দুইজন ব্যক্তির পায়ের ফিঙ্গারপ্রিন্ট পাওয়া গিয়েছে। চাইল্ডজেন তার নিজের ছবির উপর রক্ত এই অবস্থা দেখে সে তাকিয়ে থাকে অবাক চোখে। অন্য অফিসার তখন অস্ত্র খুঁজে পায় সেই হাতুড়টি দেখে সে পুরো শক খেয়ে যায় আর তার বাবার কথা মনে পড়ে। তাকে বলেছিল, তুমি নিজে যদি কোনো কিছু করতে না পারো তাহলে আমি তোমাকে সাহায্য করে দিব। আমার ছেলের উপর যদি কোনো বিপদ আসে তাহলে আমি তাকে রাস্তা থেকে সরিয়ে ফেলবো। চাইল্ডজন হাতুড়িটি দেখে সে পুরো অবাক হয়ে যায়, কারণ এটা তার বাবার। চাইল্ডজন ডিটেকটিভ কিমকে বলে, সে জেনে শুনে এই কাপড়টি পুড়িয়েছে আমাকে দেখানোর জন্য, কারণ অতীতেও তার বাবা এইভাবে অনেককে মার্ডার করেছিল ছোটবেলায়, যেটা আমরা দেখেছিলাম। সেই সময় চাইল্ডজন সবাইকে বলে এটি কপিক্যাট ক্রাইম। অপরদিকে আমরা দেখতে পাই সেই পাহাড়ে বাসায় চাইল্ডজনের পুরো ফ্যামিলি ও তার জাইর ফ্যামিলির সবকিছু ছবি তুলে ইনভেস্টিগেশন করে রেখেছে। এ পাশে পুলিশ অফিসাররা সিসি ক্যামেরায় ফুটেজে দেখে বুঝতে পারে রিপোর্টার পার্কির সাথে একজন ভিতরে ঢুকেছিল। তার কিছুক্ষণ পরে আরেকজন ভিতরে ঢুকে। ডিটেকটিভ কিম তাদের বডি দেখে বুঝতে পারে ইয়ন হো, লি সিয়ং। ডিটেকটিভ কাং বলে, তাদের দেখে লাগতেছে তারা হয়তোবা পার্টনার হতে পারে। তার কথা শুনে অবাক হয়ে তাকিয়ে থাকে চাইল্ডজেন। এ পাশে তখন আমরা দেখতে পাই সাইবার ক্যাফে একটা ওয়েব ক্যামেরার ভিডিও সে কম্পিউটার ঢুকে দেখতে থাকে সেদিন রাতে পার্কির সাথে কি ঘটনা ঘটেছিল। তারপর তারা একসাথে বাসায় ঢোকার পর সিন আমাদেরকে দেখানো হয়। ইয়ন হো তাকে বলে, আপনার কি কোনো ভয় লাগে না যে এত বিশ্বাস করে আমাকে ঢুকতে দিয়েছেন? রিপোর্টার পার্কি বলে, তোমার বাবার মুখ থেকে তোমার সম্পর্কে আমি সবকিছু শুনেছি। সেই সময় তার কলমে চাপ দিয়ে রেকর্ডার অন করে ফেলে। ইয়ন হো তার কলার ধরে বলে, সেদিন রাতে কি হয়েছিল আমাকে বলুন। সে তখন বলে, আমিও সেটি জানতে চাই। চাইল্ডজেন সে আসলে কি করতে চায়? তোমার বাবা তো তোমার ছোট ভাইকে নিয়ে বেশি কথা বলে, তোমাকে নিয়ে কোনো কিছুই বলে না। মনে হয় তার মধ্যে কিছু একটা সে দেখেছে, সেই জন্যই। সেই সময় দরজায় কলিং বেল শব্দ শুনতে পেলে ইয়ন হো তার রুমে একটা সাইডে সে লুকিয়ে পড়ে। পার্কি সেই সময় গিয়ে সে দরজাটি খোলে। তারপর আমরা দেখতে পাই সেটি ছিল লি সিয়ং। তাকে দেখতে পেয়ে সে অবাক হয়ে যায়। সেই সময় লি সিয়ং তার মাস্ক খুলে বলে, হ্যালো পার্কি। সেই সময় সে দেখতে পায় তার হাতে রয়েছে হাতুড়টি। তারপর তার মাথার মধ্যে আঘাত করে। এ পাশে চারজন বুঝতে পারে দ্বিতীয় ব্যক্তিটি তাকে মার্ডার করেছে। লি সিয়ং পার্কিকে টেনে নিয়ে যেতে থাকে আর দেওয়ালের পাশে তাকে রাখে। তার মাথা থেকে অনেক বেশি পরিমাণে রক্ত বের হচ্ছিল। লি সিয়ং বলে, আমি তোমাকে মারতে এসেছি। তখন সে বলে, কি? তারপর তাকে আবারও বলে, আমার বাবা আমাকে এই কাজটি দিয়েছে, উনি বলেছে তোমার কাজ শেষ হয়ে গিয়েছে আর তুমি সেই কাজটি করেছো যেটি তোমার করা উচিত হয়নি। এসব কথা ভিতর থেকে শুনতেছিল ইয়ন হো। পার্কি বলে, ইয়ন হিজাকে বাবা বলতেছো, তুমি কি তার মতো হতে চাও? তারপর সে হাতুড়িতে ইচ্ছা মতো এলোপাতাড়ি মারতে থাকে। সেই সব শব্দ শুনতেছিল ইয়ন হো। তারপর দরজা খুলে দেখতে পায় তার সামনে দাঁড়িয়ে আছে লি সিয়ং। তাকে দেখে সে পাগলের মতো হাসতে থাকে আর বলে, তুই কি আমাদের কথা শুনতেছিস? এইসব রেকর্ড সে সাইবার ক্যাফের ভিতর দেখে অনেক ভয় পাচ্ছিল। তারপর সে ওখান থেকে চলে যায়। অপরদিকে ডিটেকটিভ কিম বলে, তাকে এত বেশি মারা হয়েছে যে তার
শরীরে হয়তোবা রক্ত লেগে থাকতে পারে। চাইডোজেন বলে এই রক্তটি কাপড় থেকে ধীরে ধীরে নিচে পড়েছে মনে হয়। সেই রেইনকোট পরে সব কাজ করে থাকে। সেই সময় কিছু ঘটনা আমরা দেখতে পাই যেভাবে সে মার্ডার করতে যেত। চাইডোজেন বলে লি সিয়ং সে হচ্ছে ইউন হিজার কপিক্যাট। তারপর সে দেখতে পায় মার্ডার করার পর কিভাবে সে আগুনগুলো জ্বালিয়ে দিয়েছিল। সে পুরো একটা সাইকোপ্যাথ। চাইডোজেন তখন বুঝতে পায় তার নেক্সট টার্গেট হলো এখন যাই। তার ছবির উপর সে হাতুড় দিয়ে মেরেছিল। সবাই তখন ছবিগুলোর দিকে শুধু তাকিয়ে থাকে। ইয়নজি ডিটেকটিভ কিম ক্রাইম সিন থেকে তারা বাইরে আসলে সে সময় রিপোর্টার হানজি বলে পার্কি মার্ডার হয়েছে কিভাবে। তার তো অনেক শত্রু ছিল। তার কথায় কোনো ডিটেকটিভ উত্তর দেয় না। এপাশে যাই নিউজে দেখতে পাই রিপোর্টার পার্কি মার্ডার হয়েছে। চাইডোজেন তাকে ফোন দিলে সে তার ফোন রিসিভ করে না। তখন সে অনেক স্পিডে গাড়ি চালিয়ে যেতে থাকে। সব জায়গায় এই নিউজটি চলতে থাকে। সেই সময় চাইডোজেনের মা রেস্টুরেন্টে একজন মহিলা আসে, তার নাম ইয়ো রা। তাকে দেখে ওয়েলকাম জানায় রেস্টুরেন্টে আসার জন্য। এপাশে ইউনহো তার বোনের উপর সে নজর রাখতে থাকে যেন তার আশেপাশে কোনোভাবে লি সিয়ং আসতে না পারে। এ পাশে চাইডোজন জাইর বাসায় সামনে আসলে দেখতে পায় সে দাঁড়িয়ে আছে। তারপর তাকে জড়িয়ে ধরে কারণ অনেক বেশি টেনশন ছিল তাকে নিয়ে। যাই বলে তোমাকে খুব বেশি টেনশন করতে হবে না। সে সময় তার মোবাইলে কল দেয় ইয়নজি আর বলে আমরা আসামিকে খুঁজে পেয়েছি। তার নাম হচ্ছে লি সিয়ং। সে স্টক প্রাইজের মাধ্যমে অনেক মানুষের অর্থ লুটে নিয়েছিল এবং সে তোমার বাবার জেলখানাতে ছিল। ডিটেকটিভ কিম বলে আমি জেলখানায় ফোন দিয়েছিলাম। সেখানে থেকে যে নিউজটি পেয়েছি সেটি হলো লি সিয়ং তোমার বাবার সাথে 3 বছর ধরে তারা ছিল একই জেলখানাতেই। তার বাবা একজন ধনী ব্যক্তি এবং ফেমাস। সে একজন ফ্যাশন ডিজাইনার। সে আমেরিকান ইউনিভার্সিটি থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করেছে। তারপর ফোন কেটে দিয়ে চাইডোজেন জাইকে বলে আজকের পর থেকে বাসা থেকে বের হয়েও না এবং সাবধানে থেকো। আমি তোমার সাথে ফোনে কথা বলবো। তারপর তাকে জড়িয়ে ধরে আর এইসব দূর থেকে গাড়িতে বসে থেকে দেখতেছিল গিলমনন। চাইডোজেনকে দেখে সে পুরো রাগে ফেটে যাচ্ছিল। মনে হয় তাকে মেরে ফেলবে সে এখনই। আর তখনই ইয়ন হিজার কথা মনে পড়ে। তাকে বলেছিল তুমি কি তোমার বোনকে ভালোবাসো না? আমার ছেলের পাশে কেন তুমি তাকে যেতে দিয়েছো? তোমার কাছে কি মনে হয় আমার ছেলে আমাকে কখনো ঘৃণা করতে পারে? এইসব কথা ভেবে সে পুরো পাগল হয়ে যেতে লাগে। তারপর সে মন খারাপ করে তার বাসায় চলে আসে এবং তার মা বাবার ছবি দেখে সে অনেক বেশি ইমোশনাল হয়ে যায়। তারপর আবারও মনে পড়ে ইয়ন হিজা বলেছিল যে এইবার তোমার বোনের সময় চলে এসেছে। গিলমন অন আমি মনে করি তোমাকে তোমার বোনের সাথে থাকা উচিত। এই কথা শোনার পরই তাকে মারতে উঠেছিল সে। এইসব ভেবে সে অনেক বেশি মানসিকভাবে পুরো পাগল হয়ে যাচ্ছিল। তার বোনকে সে কিভাবে বাঁচাবে সে নিজেও বুঝতে পারতেছিল না। অপরদিকে চাইডোজন চলে আসে লি সিয়ং এর বাসার সামনে আর সে কলিং বেল চাপতে থাকে কিন্তু কেউ বের হয়ে আসে না। এ পাশে জেলখানার ভিতর বসে থেকে ইয়ন হিজা বলতে থাকে কাকে আমি আগে রাস্তা থেকে সরাবো? আমার ছেলেকে না, যে তাকে টেক কেয়ার করতেছে তাকে। আমি তাহলে কাকে মেরে আগে শুরু করব? তাদের এই হাসি মুখ দেখে তার পুরো মাথা নষ্ট হয়ে যায়। চাইডোজেন লি সিয়ং এর বাসার আশেপাশে দেখতে থাকে। সেই সময় আমরা দেখতে পাই লি সিয়ং তাকে দূর থেকে সে দেখতেছিল। ইয়ন হিজা কাকে কাকে সে মেরে ফেলবে সবার লিস্ট তাকে দিয়ে দেয় আর সে এক এক করে সবাইকে মারতেছিল। এমন বাবা কারো থাকলে সে জীবনে বেঁচে থাকতে পারে না যে তার পুরো ফ্যামিলিকে মার্ডার করার আদেশ দিয়েছে লি সিয়ংকে। তারপর সে ওখান থেকে পালিয়ে যেতে থাকে সামনের দিকে। লি সিয়ং চাইডোজেনকে মারতে গেলে সে তখন তার কাছ থেকে বেঁচে যায় আর দুজনের মধ্যে অসাধারণ ফাইট শুরু হয়ে যায়। একে অপরকে মারার চেষ্টা করতে থাকে। চাইডোজেন লি সিয়ংকে বলে তুই কেন ইয়ন হিজাকে কপি করতেছিস? এই হাতুড়টি দেখে কে ভয় পাবে তুই আমাকে বল। আবারও তাকে মারতে গেলে তাকে মেরে তখন তার গলা চেপে ধরে আর বলে তুই তো ছিলি তাই না লি সিয়ং? লি সিয়ং বলে প্লিজ তুমি থেমে যাও। বাবা ও আমাদের সাথে সবারই তোমার খুব তাড়াতাড়ি দেখা হবে। তার কথা শুনে চাইডোজন সেও পাগলের মতো হাসতে থাকে আর বলে তোমার সাথে দেখা হয়ে ভালো লাগলো লি সিয়ং। তার মুখের হাসি চোখ দেখে সে পুরোই ভয় পেয়ে যায় আর ঘটনাটি পরের এপিসোডে চলে যায়।